তো আমরা যদি শুরু করি আলোচনাটা দিয়ে যে এই যে জামাতের যে কর্মসূচি সেই কর্মসূচিকে আপনি কিভাবে দেখছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন পিআরের দুইটি কক্ষে পিআরের দাবি সহ যে আন্দোলনটা হচ্ছে কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলনের জন্য সেখানে তো আপনাদেরও একবার আমরা খবরে দেখলাম যে বিপার্টিও থাকবে এবং পরে আপনারা জানিয়েছেন আপনারা সেখানে নেই সেই যুগপৎ আন্দোলনে নেই কিন্তু মোটা দাগে আগে শুনি যে আপনি কিভাবে দেখছেন। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের তো তার নিজস্ব কর্মসূচি দেওয়ার এবং রাজনীতি করবার একটা জায়গা আছে, এটা ডেমোক্রেটিক ফ্রেমই আছে, কারণ জামাত তো আর বিএনপি না, ঠিক একইভাবে বিএনপি তো আর জামাত না। অর্থাৎ সবাই সবার জায়গা থেকে কর্মসূচি দেবে, কাজ করবে, সেটার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না। ঠিক একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস তার নিজস্ব জায়গা থেকে যে কর্মসূচি দিয়েছে অথবা তারা দাবিগুলো জানাচ্ছে, এটা নতুনও না। কিন্তু আপনাদের মনে থাকার কথা যে জামাত যখন মহাসমাবেশ করলো 1-2 মাস আগে, তখন কিন্তু এই দাবিগুলো ওখানে ছিল। আবার চরমনায় যখন ইসলামী আন্দোলন বাংলাদেশে যখন মহাসমাবেশ করেছে সোহরাওয়ার্দী উদ্যানে, তখনও কিন্তু দাবিগুলো তারা সামনে এনেছে এবং খুব নতুন না। কিন্তু এই দাবিগুলো তারা টাইম টু টাইম বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে গত 1 বছর ধরে বলছে। তো এটা দেওয়ার মধ্যে আমি কোনো ফান্ডামেন্টালি কোনো ইস্যু দেখি না যে এটা দেওয়াতে কি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এইটা কিন্তু কোনো সরকার বিরোধী আন্দোলন না, যেটাকে বলা হচ্ছে যে এটা কার বিরুদ্ধে দাবি, মানে কার বিরুদ্ধে আপনি কর্মসূচি পালন করবেন। বিষয় হচ্ছে দেখেন, গতকালকে পরশু প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা আসছে না, তাদের শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে যে তারা তাদের স্কুল কলেজগুলোকে এমপিওভুক্ত করতে চায়। এর আগের দিন দেখলাম ইবতেদায়ী মাদ্রাসা, মানে মাদ্রাসার প্রাইমারি লেভেলটাকে তারা নিবন্ধিত করতে চায়, সরকারি করতে চায়, দাবি নেওয়া আসছে। নাগরিকের সাথে রাষ্ট্রের সাথে একটা কন্টিনিউয়াস বার্গেনিং প্রসেস আছে, সে কন্টিনিউ তার সাথে দাবি দেওয়া নিয়ে নেগোশিয়েট করে। রাজনৈতিক দলও সেটা করে যে আমি জনগণের হয়ে এটা চাই, সেটা চাই, এটা আমাকে দিতে হবে। এবং সেই জায়গা থেকে এটা কোনো সরকার বিরোধী আন্দোলন না, আমার কাছে মনে হচ্ছে ইটস লাইক এ মোর ক্যাম্পেইন এবং হচ্ছে একটা প্রেশার দেয়া। এবং প্রেশারটা কোন জায়গাতে, যে বিএনপির সাথে যে জায়গাগুলোতে তাদের আপনার ঐকমত্য কমিশনে দ্বিমত আছে, পার্টিকুলারলি জুলাই সনদের বাস্তবায়ন প্রসেস, জাতীয় পার্টি ইস্যুতে কি হবে, 2টা কক্ষ হচ্ছে কিনা, 2টা কক্ষ হলে উচ্চ কক্ষে ভোটের পিয়ার হবে না সিটের পিয়ার হবে, সেক্ষেত্রে নিম্ন কক্ষের এজেন্ডা কি হবে, প্রসেস কি হবে, সেগুলোতে কোনো পরিবর্তন আসছে কিনা, সেই দাবিগুলো তারা রাস্তায় নিয়ে আসছে। যেহেতু আপনি জানেন কমিশনের মিটিংয়ের মেয়াদ আরো 1 মাস বাড়ানো হয়েছে, তারা বোধ করছে এটা পলিটিক্যালি এই প্রেশারটা দিলে তারা একটা বেনিফিট হবে। পার্টি আপনার কথা থেকে আমি যতটুকু বুঝতে পারছি যে, এবং আমরা জানিও যে এই দাবিগুলোর অনেকাংশের সাথে আপনাদেরও মিল আছে, আপনারাও চেয়েছেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং এই যে জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি, সেই দাবির সাথেও আপনাদের ঐক্যমত আছে। তো তাই যদি হয় তাহলে আপনারা এই যুগপৎ আন্দোলনে জামাতের সাথে নেই কেন? আমরা তো শেখ হাসিনার পতন চেয়েছি আওয়ামী লীগের আমলে, কিন্তু বিএনপির যুগপথে ছিলাম না। তো তাতে কি আমার দাবির ন্যায্যতা কোনোভাবে ছোট হয়ে যায়? ছোট হয় না। কোনো বিশেষ কারণ আছে কিনা, মানে আদর্শগত কোনো কারণ নাই। এটা আমাদের পলিটিক্স হচ্ছে যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে রাজনীতি করছি। বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে আমাদের যেমন মিলের জায়গা আছে, অমিলের জায়গা আছে। জামাত অথবা ইভেন সিপিবির সাথেও দেখবেন আমাদের অনেক মিলের জায়গা আছে, অমিলের জায়গা আছে। নারীদের আসন নিয়ে অনেকে এটাকে মিলিয়ে দেখছে, যেটা আসলে ভারতও এখানে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, ভারতও এখানে নির্বাচনটা যাতে না হয়, ডক্টর ইউনূস যাতে এই নির্বাচন দিতে না পায় সেটা চায়, এবং জামাত যে পথে এগোচ্ছে সেটা ঠিক ভারতের রাজনীতির পারপাস সার্ভ করছে, এটা অনেকের অভিযোগ। এই বিষয়ে আপনার মন্তব্য যদি সংক্ষেপে বলেন। দেখেন, এটা খুব জাস্টিফায়েবল না এই সেন্সে যে দল তো নির্বাচন করতে হবে যে কোনো ফর্মে। ভোটটা পিআরে কাকে দেবে, দলকে দেবে, তো দলের মার্কাকে দেবে। ইন প্রিন্সিপাল এখন পর্যন্ত আওয়ামী লীগ তার দল এবং তার নৌকা মার্কা নিয়ে নির্বাচন করবে, এই ব্যাপারে সবার মধ্যে প্রিটি মাচ একাত্মতা আছে যে এটা করতে দেওয়া যাবে না। কারণ গণ অভ্যুত্থানের ব্যাপারে তারা ন্যূনতম রিগ্রেট করে নাই, তারা ক্ষমা চাওয়া, জাতির কাছে বিচারের মুখোমুখি হওয়া, এই প্রসেসটা শেষ পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের ব্যাপারে এই পজিশনটা থাকবে। অতএব যারা দল আকারে মার্কা নিয়ে নির্বাচনই করতে পারবে না, তার পিআরের প্রশ্ন আসছে থেকে। দ্বিতীয়ত হচ্ছে কিন্তু যদি আমরা এভাবে চিন্তা করি যে যেমনটা আমরা বলি যে আওয়ামী লীগ জাতীয় পার্টির কাঁধে চড়ে ফিরতে চায়, তাহলে জাতীয় পার্টি না থাকুক কাঁধ তো কোনো না কোনো একটা পেয়ে যেতে পারে আওয়ামী লীগ। তাহলে সেইভাবে যদি আসে তাহলে তো আপনি পিআরের পদ্ধতিতে গেলে সে তার জন্য এটা খুব বেশি সাকসেসফুল অ্যাটেম্প্ট হবে না। আপনি ডাকসুতে শুধু দেখেন, ডাকসুতে 78% ভোট পেয়েছে। ছাত্রলীগের তো কোনো প্যানেল ছিল না, জাতীয় পার্টিরও কোনো প্যানেল ছিল না। তাহলে রেজাল্ট কি হয়েছে? ছাত্রলীগ ব্লক আকারে কাদেরকে ভোট দিয়েছে? শুধু জগন্নাথ হলের ভোটিং প্যাটার্নটা দেখেন। সেখানে যে বলা হচ্ছে যে আওয়ামী লীগ ভারতের এজেন্ডা, জামাত ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে, অথবা আওয়ামী লীগের সাথে একাত্মতা হয়ে দোষরীপনা করছে, ফ্যাক্টস তো সেটা বলছে না। মানে আপনি জামাতকে সমালোচনা করবার তো অন্য 101টা জায়গা আছে। সেটা যদি আমি আপনাকে প্রশ্ন করি, বিএনপির সমালোচনা করবার তো 101টা জায়গা আছে, কিন্তু বিএনপি যদি কোনো একটা
মত বিএনপির কোনো একটা মত যদি ধরেন ভারতের চাওয়ার সাথে মিলে যায়, তখন কেন বিএনপিকে এই কথাটা বলা হয় যে ভারতের দেখেন, এটা তো পলিটিক্সের একটা ফ্রেমিং আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কতটুকু সেন্সিবল পলিটিক্স করবেন, জাতি আকারে আমার পলিটিক্যাল খাইসলত, এটা তো আপনি সাডেনলি তো আপনি আমেরিকার মতো করে আশা করতে পারেন না যে ভাই গণ অভ্যুত্থান হয়েছে, আসেন সবাই জমজম কূপের পানি দিয়ে গোসল টোসল কইরা ফেরেশতা হয়ে যায়। এই দেশের মানুষ তো ফেরেশতা হয়ে যায় নাই। এখানে পলিটিক্সের ভিতরে প্রচুর ইবলিস তো আছে, সব দলে আছে। তাহলে সেই বাস্তবতাটা তো আপনি সাডেনলি আশা করতে পারেন না। জগন্নাথ হলের এক্সাম্পলটা দেখেন কেন জরুরি, যে শিবিরকে বলা হয়েছে ছাত্রলীগের সাথে আতাত করছে। জগন্নাথ হলের ছেলেমেয়েরা যে ভোট দিয়েছে সেই ভোটিং প্যাটার্নে ভিপি পদে শিবিরের ছেলে পাইছে 10টা ভোট, ছাত্রদলের প্রার্থী পাইছে 1100+, জিএস পদে উমামা ফাতেমা অথবা ধরেন এই মেঘমোল্লার বসু 1500 ভোট পাইছে প্লাস, এজিএস পদে ছাত্রদলের ছেলেটা সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই ডেটাটা তো আসলে ফাংশনাল না, এটা ওয়ার্ক করতেছে না। পিআরেও যদি জাতীয় নির্বাচন হয়, আওয়ামী লীগ এইভাবে প্রচুর মেরুকরণের চেষ্টা করবে, কিন্তু ফান্ডামেন্টালি আমরা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তির ভিতরে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে যে আমরা রাজনৈতিক প্রতিপক্ষের দায়িত্ব পালন করব, কিন্তু শত্রু প্রশ্নে গণ অভ্যুত্থান প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না। সেই জায়গাটাই আমরা কথা বলতে চাই। আমার তো মনে হয় যে এখন রাজনৈতিক যারা প্রতিপক্ষ আছে তাদের যে রাজনীতি, বিশেষ করে রাজনীতি এতদিন পরে এখন আবার রাজপথে মোকাবেলার মতো সিচুয়েশন হয়ে গেছে। এমন একটা সময় যখন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বললেন যে রাজনৈতিক দলগুলোর ফয়সালা করতে হবে, জাতীয় ঐক্যমতে প্রশ্নে ঐক্যমতে পৌঁছাতে হবে, কিন্তু তারপরও আমরা দেখলাম যে এটা আসলে রাজপথেই যাচ্ছে বলে মনে হচ্ছে। আমরা এখনও চাই না। শাফাত হোসেন শান্ত, আমি আপনার কাছে একটু জানতে চাই যে প্রশ্নগুলো নিয়ে এখন কথা হচ্ছে, যে দাবিগুলো নিয়ে এখন জামাত বা অন্য দলগুলো যাচ্ছে, আসলে বিএনপি তো একটা বড় দল, এই যে দায়, আমরা যদি ব্যর্থতার দায় বলি যে ঐক্যমতে পৌঁছানো গেল না, সে তো বিএনপির উপরেও দায় বর্তায়। বিএনপি কেন পারলো না যে তাদেরকে বোঝাতে, সবাই মিলে একটা জায়গায় পৌঁছাতে, যে আমরা ইলেকশনটা এভাবে করি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় দুজন সহ-আলোচক যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। একমতে পৌঁছানোর, এটাকে না বুঝতে পারা সব বিষয়, এটাকে আপনি ব্যর্থতা হিসেবে দেখবেন কিনা সেটা একটা প্রথম প্রশ্ন। গণতন্ত্র একটা বড় একটা বিশাল একটা ধারণা, সেই ধারণার অনেকগুলো শাখা প্রশাখা আছে। প্রত্যেকটা শাখা প্রশাখায় সব পক্ষ, সব দল একমত হতেই হবে, এটা এমন তো কোনো কথা নাই। সুতরাং সব কিছুতে সব দল একমত হবে না, এটাই হচ্ছে নর্মাল এবং এটা মেনে নেওয়াই হচ্ছে গণতন্ত্র। সুতরাং এই মাইন্ডসেটটা থেকে বের হয়ে আসতে হবে যে সব বিষয়ে সবাই একমত হতে না পারাটা একটা ব্যর্থতা। সবাই একমত হবে না। শুধুই কি পিআর এই যে দ্বিমত 84টা বিষয়ে একমত হয়েছে, এখানে রেগুলার যাচ্ছেন 84টা বিষয়ে, এর মধ্যে অনেক বিষয়ে শুরুতে একমত ছিল না, আলোচনার মাধ্যমে একমত হওয়ার জায়গায় এসছে শেষ পর্যন্ত। এরকম বহু বিষয় আছে, তো 84টা বিষয় তো একমত হয়েছে। যেগুলিতে হয়নি আরও 1 মাস সময় বেড়েছে, আরও দু চারটা বাড়তেও পারে একমত হওয়ার বিষয়। সমস্যা হলো যেখানে ঐক্যমত্য কমিশন 1 মাস সময় বাড়ালো, কেন বাড়ালো? অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে মীমাংসা করবার জন্য। সেই পরিস্থিতিতে জামায়াত ইসলাম তাদের আরও কয়েকটা দল নিয়ে রাস্তার কর্মসূচি দিল। রাস্তার কর্মসূচিতে কি? এটা প্রচার বা জনমত গঠনের কর্মসূচি না, এটা প্রচারপত্র বিলি না, মানুষকে দাওয়াত দেওয়া, বোঝানো, সেমিনার, সিম্পোজিয়াম কিংবা পথসভা সেটিও না। কি নাম? বিক্ষোভ। বিক্ষোভ মানে কি? ফুয়াদ ভাই যতই বলুক যে রাস্তায় তারা জনগণকে সম্পৃক্ত করতে গেছে, বিক্ষোভের ডাক দিয়েছে এবং 3 দিন বিক্ষোভ, একদিন ঢাকায়, একদিন বিভাগীয় শহরে, একদিন সারা দেশে জেলা উপজেলায়। এখন ধরেন তারা বিক্ষোভ করলো, কি করছে? প্রেশার ক্রিয়েট করবার জন্য। এটাও ফুয়াদ ভাইয়ের কথার মধ্যেই আসছে, জামায়াতও বলছে প্রেশার ক্রিয়েট করার জন্য। কার উপর প্রেশার ক্রিয়েট করবে? বিএনপির উপরে নাকি ঐক্যমত্য কমিশনের উপরে, সরকারের উপরে? কার উপরে প্রেশার ক্রিয়েট করবে? এখন যদি মনে করে যে সরকারের উপরে বা ঐক্যমত্য কমিশনের উপরে রাস্তার বিক্ষোভ কর্মসূচি দিয়ে জামায়াত এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ বা খেলাফত এরা বা যারা যারা চায় তারা প্রেশার ক্রিয়েট করবে, পিআর বিএনপি চায় না, বা আরও অনেক বিষয়ে 5টা দাবি এগুলো বিএনপি চায় না। তখন বিএনপি এবং তাদের সমমনা যারা এটা চায় না, তারা যদি মনে করে যে ওদের প্রেশারে তো সরকার হেলে যেতে পারে, তা আমাদেরও সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে। অলরেডি বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন যে পিআর বিষয়ে বিএনপি রাজপথেই জবাব দিবে। বিএনপিও রাজপথে এরকম বিক্ষোভ কর্মসূচি দিল। তখন বাংলাদেশের যে রাজনৈতিক কর্মসূচির ধরন এবং যে প্রেক্ষাপট এবং যে কনসিকুয়েন্স আসে, আপনি ভাবেন তো বিএনপিও যদি এরকম বিক্ষোভ কর্মসূচি রাস্তায় দেয় তখন কি হতে পারে? এবং আপনার ওই প্রশ্নের উত্তরটা একটু লিংক করে দেই। বিএনপি তাহলে কি বিএনপিও ঠিক একই পথ অবলম্বন করবে? আমার ধারণা বিএনপি ধৈর্য ধরবে, কারণ বড় দল, তাদের দায়িত্ব বেশি। ওই যে আপনি একটা কথা বলছেন না যে ভারতের পারপাস সার্ভ করছে কিনা,
ভারতের পারপাস সার্ভ করার প্রশ্নটা কিভাবে আসছে, লিঙ্ক আপটা আমি করি। জামায়াত ইসলাম বা এরা যারা কর্মসূচি দিচ্ছে তারা মুখে বলছে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই, কিন্তু এগুলি এগুলি করতে হবে। কিন্তু এগুলি করতে হবে যে তালিকা, সেটা কার্যত একমত হয়ে দেশে সম্ভব না। বিএনপি এটা একদমই মানবে না ধরেন। বাট নেক্সট, তাহলে আপনি রাস্তার কর্মসূচিতে গেলেন এবং এমন শর্ত জুড়ে দিলেন যে বিএনপির মধ্যে নির্বাচন করতে হলে আপনার এগুলো দাবি আদায় হতে হবে। সেই দাবি আদায় হবে না। বিএনপিও এক পর্যায়ে ধরেন রাস্তায় নামলো, তখন কি হবে? স্ট্রিট ভায়োলেন্স, কনফ্লিক্ট, এগুলো বাংলাদেশে হয়ে থাকে। এখানে ফুয়েল দেওয়ার মতো অনেক পক্ষ আছে না? ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদ গোষ্ঠীর যারা তারা আছে না, তাদের প্রচুর অবৈধ টাকা আছে, তাদের ইন্ডিয়ার পরামর্শ আছে। তার মানে এখানে একটা এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে যদি একটা কনফ্লিক্ট তৈরি করে রাস্তায় নামিয়ে দেওয়া যায়, নির্বাচন ব্যাহত হবে। এই নির্বাচন ব্যাহত হওয়াটাই ইন্ডিয়ার চাওয়া, আওয়ামী লীগের স্বার্থে। নির্বাচন হলে তাতে আওয়ামী লীগের বাক্সে ভোট দিলে শুধু ভারতের পারপাস সার্ভ, আওয়ামী লীগের পারপাস সার্ভ করে না, কিন্তু নির্বাচন ব্যাহত হলেও সেটা ভারতের পারপাস সার্ভ করা। সুতরাং এইরকম রাস্তার কর্মসূচি এখন দেওয়াটা কতখানি সঙ্গত হয়েছে জামাত ইসলামের, না হটকারিতে হয়েছে, সেই প্রশ্নের উত্তরটাও তো দিতে হবে। যদি তাই হয়, আমি আপনার কথা থেকেই, আপনার কথার সূত্র ধরেই আমি আপনাকে জিজ্ঞেস করছি, তাহলে তো বিএনপির অনেক বিপন্ন বোধ করার কথা। কারণ বিএনপি নির্বাচন চায়, এবং নির্বাচন চায় বলে বিএনপি রাজপথে জবাব দেওয়ার কথা বললেও তারা আসলে রাজপথে যাবে না, কারণ ধৈর্য ধরেই থাকবে, একটা আলোচনার মাধ্যমেই সমাধান চাইবে। কিন্তু যাদের সাথে সমাধান চাইবে, আপনার বক্তব্য অনুসারে তারা ভারতের পারপাসে সার্ভ করতে চাইবে, নির্বাচনটা যাতে পণ্ড হয়ে যায় সেরকম সেই পথে যাবে। সেক্ষেত্রে তাহলে বিএনপি কি করবে? বিএনপি অল্টারনেটিভ কি? বিএনপি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একটা বড় রাজনৈতিক দল। তারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজপথে যায় কিনা সেটা সময় বলবে। কিন্তু আমার ধারণায় কারো কথা বলে মনে হচ্ছে, এবং আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, বিএনপি যেহেতু দেশের বড় রাজনৈতিক দল, দেশের গণতন্ত্র রক্ষা করবার জন্য নির্বাচন এবং এদেশে বিনিয়োগ, মানুষ কর্মসংস্থান, নানাবিধ বিষয়ে যেটা নির্বাচিত সরকার এলে দেশে গিয়ে যাওয়ার পদ্ধতিটা সুগম হবে, সেইটাকে নিশ্চিত করবার জন্য বিএনপির উচিত হবে কৌশলগতভাবে কোনো কনফ্লিক্টে না জড়ানো। তারা কৌশলের রাজনীতি করে আলোচনার মাধ্যমে, এমনকি যারা স্ট্রিট কর্মসূচি দিয়ে রাজনীতিকে বানচাল করে অন্য কারো পারপাস সার্ভ করতে চায়, নিজেরা বেশি দেরি হলে সুবিধা পাবার আশায় অন্যের সুবিধা করে দিচ্ছে, সেটাকে এক্সপোজ করা। এই রাজনীতিটা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি একটু শুনতে চাই আপনার কাছে। সেটা হলো যে আমরা প্রথমে কিন্তু এমনটাই আমাদের ধারণা ছিল যে জাতীয় ঐক্যমত কমিশনে অনেক আলোচনা হবে এবং চেষ্টা থাকবে সবাই একটু ঐক্যমতে পৌঁছানোর। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে এটাও শুনেছিলাম যে আমি একদম ওপেন, এটা থাকবে, কারা কারা রাজি হলো, কোন কোন জায়গায়, কোথায় কোথায় দ্বিমত হলো, সাধারণ মানুষ দেখতে পাবে কোথায়। এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে কে কি চায়, কে কি চায় না। আমার কথা হচ্ছে যে এটা জনগণের হাতে এটা ছেড়ে দেওয়া যায় না কেন? মানে জামাত যে দাবিটা রাখছে সেটা মানতেই হবে। এটা তো সরকারের, আমরা বুঝতে পারছি না বিক্ষোভ কার এগেনস্ট, এটা তো সরকারের বিরুদ্ধে কিনা, সরকারের কাছে দাবি আদায় কিনা, মানে সরকার চাইলেই এটা আসলে আরেকজনের ঘাড়ে, আরেকটি দলের ঘাড়ে হাত দিয়ে বলতে পারে কিনা, এটা মানতেই হবে, সেটাও একটি প্রশ্ন। তো সেই জায়গা থেকে আসলে যে ইস্যুসগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, এটা নির্বাচনের উপরে ছাড়ছে না কেন? এবং আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি সমর্থন করছেন তাদের এই স্টেপসগুলোকে, কিন্তু আপনারা তো, যদি আমি যে প্রশ্নটা রাখছি সেখানে যদি আপনি এগ্রি করেন, তাহলে প্রেশার গ্রুপ হিসেবে আপনারা তো গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, আপনারা নিশ্চয়ই 5 আগস্ট পরবর্তীতে স্থিতিশীল বাংলাদেশ চান, আপনারা তো নিশ্চয়ই চান যে দেশের ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে একটা স্মুথ একটা ট্রানজিশনের দিকে এগোতে চাইছেন, সেই জায়গায় সহযোগিতা করতে, তাহলে সেই পদক্ষেপে, সেই জায়গায় আপনাদের কেউ দেখছি না কেন? আমরা আমাদের জায়গা থেকে তো একই কাজ করছি, কিন্তু আমরা রাজপথের কর্মসূচিতে গেলাম না কেন? এই কারণেই মনে করছি, কারণ এটাই তো আমাদের পলিটিক্যাল ডিফারেন্স। কথা দিয়ে কিন্তু মনে হয়েছে যে ওরা ঠিক আছে, একটা রাজনৈতিক দলের কর্মসূচি দেবার তো রাইট আছে। বিএনপি কোনো কর্মসূচি পালন করে নাই নির্বাচনের দিন তারিখের জন্য। বিক্ষোভ কর্মসূচি বোধহয় পালন করে নাই, প্রচুর করেছে, বড় বড় সমাবেশ করেছে। কেন? তারেক রহমান পর্যন্ত বলেছে আগামী দিনের মধ্যে দিন তারিখ বলে দিয়েছে, নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। ডেডলক, স্টেলমেটটা এই লেভেলে চলে গেছে। প্রশ্ন হচ্ছে একটা রাজনৈতিক দল এটা করতে পারে কিনা? হ্যাঁ পারে। প্রশ্ন হচ্ছে আপনি কতটুকু রেসপন্সিবল আচরণ করবেন। আমি কেন এই কাজটা করতেছি না, আমার দল কেন করছে না? কারণ আমি বোধ করছি বিএনপির সাথে আমার দ্বিমতের স্পেসগুলো আমার জায়গা জায়গা আমি করব। বিএনপি যে কর্মসূচিগুলো দিয়েছিল সেটা সরকারের কাছে দেওয়ার রাইটটা বিএনপির ছিল। রাইট অর রং, আমরা নির্বাচন কোন সময় চাই সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু বিএনপি চাইতে পারে কিনা সেই প্রশ্ন যদি বলি, সেই দাবিটা কিন্তু আপনি মন্তব্যে যাবেন না, আমি আপনাকে বলছি, প্রশ্নটা রাখবো, সেই জিজ্ঞাসাটা, সেই দাবিটা কিন্তু সরকারের কাছে একটি দল রাখতে পারে, বিএনপি কেন, জামাত কেন, যে কোনো দল রাখতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জাতীয় ঐক্যমতে পৌঁছানোর জন্য আরেকটি দলকে চাপে রাখার জন্য যে আন্দোলনটা, সেটা আসলে সরকারের উপর চাপ ক্রিয়েট করে পেতে পারে কিনা? সবকিছু করতে পারে। ডেমোক্রেসিতে আপনি কোনো মানদণ্ড দিতে পারবেন না যে দিন শেষে একটা দল এটা করতে পারবে, এটা করতে পারবে না। এটা গণতন্ত্র না, এটার সাথে আমি দ্বিমত করতে পারবো। যেমন আমি বোধ করি না যে আমার দল এই কাজ করবার জন্য রাস্তায় যাবো, আমি এটা যাবো না। আমি আমার দ্বিমতের জায়গাগুলো গত 1 বছর থেকে নির্বাচন, পিআর, জাতীয় পার্টি, প্রেসে, বক্তব্যে যতভাবে
বলা যায় সেটা বলার আমরা চেষ্টা করেছি, আমরা আমাদের জায়গা থেকে বলবো, কিন্তু এটার জন্য মিছিল মিটিংয়ে যাব না, কারণ এটা মিছিল মিটিংয়ের কাজ বলে আমরা বোধ করছি না। কিন্তু আরেকটা দল যদি মনে করে বিএনপির নির্বাচন নিয়ে ব্লাড প্রেশার 300-350 শুট আপ করেছে না, করেছে তো, আমার তো করে নাই। আমি শুরু থেকে বলেছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আপনার এখানে বলেছি তার যে ডেডলাইন সে দিয়েছে ডিসেম্বর 25 থেকে জুন 26, এর ভিতরে নির্বাচন হবে। আমাদের ব্লাড প্রেশার বিএনপির নির্বাচনের দাবি দেওয়ার সময় হয় নাই, জামাতের আর ইসলামী আন্দোলনের কর্মসূচির সময় আমার ব্লাড প্রেশার নর্মালি আছে, কারণ আমি বোধ করছি আমার ন্যায্য জায়গা থেকে আমি এইভাবেই আমার জায়গাটা আমি তুলে ধরবো। এটা হচ্ছে আমার পলিটিক্সের জায়গা, আমি দ্বিমত করবো, কিন্তু এবি পার্টির পজিশন হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই ব্যাপারে আমাদের কোনো মানে ইফস বাটস তবে কিন্তু নাই আর কি। কিন্তু এর ভিতরে বিএনপির সাথে আমাদের দ্বিমত আছে। বিএনপি এই সরকারকে 106-এর সরকার মনে করে, আমি মনে করি না। আমি এটা মনে করি এটা গণঅভ্যুত্থানের সরকার। বিএনপি বোধ করছে সবকিছু সাংবিধানিক কাঠামোতে সমাধান করতে হবে। আমি বোধ করছি যেই বিষয়ে আমরা একমত হয়েছি সেটা সংবিধানকে এত বেশি ওভারহল করে ফেলছে যেটার কাঠামো পরিবর্তনের মধ্যে নাই, যে সিম্পলি একটা সংস্কার করলে এটা হচ্ছে না। এখন এই বিএনপির সাথে যে তফাতের জায়গাগুলো আছে এটা নিয়ে আমি রাজপথে চিৎকার চেঁচামেচি করব না, আমি প্রেসে বলবো, আমাদের পজিশন বলবো, কারণ আমার অস্থিতিশীলতার ব্যাপারে আমরা একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছি কিনা, দেশ একটা অস্থিতিশীল আমি মনে অবস্থার দিকে করছি যাচ্ছে না, কিনা, আমি মনে করছি না। দেশের এই মুহূর্তে আমি দুটি pretty বড় দল confident। তারা যদি রাজপথে এইসব মোকাবেলা করতে চায়, এই দাবিগুলো আদায় করতে চায়, তাহলে সেটা কি কোথায় গিয়ে দাঁড়াবে সেই প্রশ্ন আছে। ঐক্যমত্য কমিশনের যে মিটিংয়ে যে দেখলাম 106, আমরা একটু 106 এর অধীনে সরকারের যে ওথ নেওয়া সেটা নিয়ে একটু কথা বলবো, তবে তার আগে একটা ছোট বিরতি নিচ্ছি। এই বিষয়ে কথা বলতে চাই এজন্য যে সম্প্রতি অ্যাডভোকেট শিশির মনির, জামাতে ইসলামের নেতা, তিনি একটি মন্তব্য করেছেন যে এটা আসলে সাংবিধানিক না, এটা আমি গত এক বছর থেকে বলছি, 106 এর অধীনে, আমি শুরু থেকে বলছি 106 ইজ এ ডিজাস্টার আমাদের জন্য। ওকে, উইল টক অ্যাবাউট ইট। প্রিয় দর্শক, ব্যারিস্টার রাসেল জামান ফুয়াদ, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে আমরা 106 নিয়ে কথা বলবো এবং সেখানে রেফারেন্স টেনেছিলাম। আপনি বলছেন যে আপনি এর আগেও বলেছেন, আপনি এখানেও বলেছেন, অ্যাডভোকেট শিশির মনিরের সম্পত্তির কথাটা বলছেন যে 106 এর অধীনে ওথ, 106 এর আন্ডারে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে এই যে গভর্নমেন্টের ওথ নেওয়া, মানে অন্তর্বর্তী সরকার, এটা আসলে সাংবিধানিক না, সংবিধান এটা করতে পারে না। আসলে আমরা যদি 106টা পড়ি, এখানে আপনিও আইনজীবী, ব্যারিস্টার রাশনি মামাও আইনজীবী আছেন, আমরা এটা নিয়ে কথা বলবো, কিন্তু আমার প্রশ্ন আইনের বাইরে গিয়ে একটু রাখতে চাই। সেটা হচ্ছে আপনারা জুলাই সনদের আইনি ভিত্তি চাইছেন, কার কাছে চাইছেন? এই সরকারের কাছে চাইছেন, এই জাতীয় ঐক্যমত কমিশনের কাছে চাইছেন। জাতীয় ঐক্যমত কমিশনের কি আইনি ভিত্তি আছে? তাহলে তার কাছে যে আপনারা চাইছেন, বা এই সরকার যদি অবৈধ হয় তাইলে তার কাছে আপনি বৈধ একটা জিনিস কি করে করতে চান? প্রশ্ন হচ্ছে সরকার 106 এর অধীনে অবৈধ, কিন্তু গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কারণে সে বৈধ। ম্যান্ডেট কিভাবে ইনভোক করা যায়, ম্যান্ডেট কিভাবে আসে, এই জিনিসটা পরিষ্কার হতে হবে। ম্যান্ডেট আসে যুদ্ধ দিয়ে, বিজয়ী শক্তিরা ম্যান্ডেট পায় যে হ্যাঁ এখন আমার অথরিটি আছে। ম্যান্ডেট কি অথরিটি দেয়? ম্যান্ডেট অথরিটি দেয় হচ্ছে হাউ টু গভর্ন, নতুন সোশ্যাল কন্ট্রাক্ট বিল করবার জন্য। যুদ্ধ কি ম্যান্ডেট দেয়? ট্যাক্সেশনের ম্যান্ডেট দেয়। যুদ্ধ কি ম্যান্ডেট দেয়? জুডিশিয়ারি স্থাপন করার ম্যান্ডেট দেয়, যে একটা দেশে কোনটা আইন না, কোনটা করলে অন্যায়, কোনটা করলে অন্যায় না, সেই জিনিসগুলোর ম্যান্ডেট দেয়। দ্বিতীয় ম্যান্ডেটের সোর্স হচ্ছে গণ অভ্যুত্থান। থার্ড ম্যান্ডেটের সোর্স হচ্ছে ভোট, যেটাকে নির্বাচন বলছি যে কোনো ফর্মে বলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বরাবরই বলেছি যে বাংলাদেশে এখন যে সরকারটা আছে এই সরকারের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান, এবং গণ অভ্যুত্থান কোথায় আছে এটা মানে জুরিসপ্রুডেন্স, পলিটিক্যাল জুরিসপ্রুডেন্স, উইল অফ দ্য পিপল, জনগণ চেয়েছে এমনটা হবে। কারণ 106 আপনার এই পলাতক ক্যান্টনমেন্টে থাইকা এই জাজরা মিলে 106 এর জাজমেন্ট দিচ্ছে, কে পাঠাইছে? চিঠি কোথায়? রেফারেন্স কোথায়? শুনানি কবে হয়েছে? কেমনে হয়েছে? জুমে হয়েছে? আমার এটা তো খুব সিরিয়াস কোশ্চেন, যেটা আপনি বলছেন, এটা এই কোশ্চেনগুলো খুবই সিরিয়াস কোশ্চেন। এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, আবারও আগে মাঝে আপনি বলেছেন, কিন্তু অ্যাডভোকেট শিশির মনির যেভাবে সামনে এনেছে, জামাতে অনুরাজা রিসেন্টলি বলেছে, এরপর বিষয়টা সামনে এসেছে। কিন্তু আমরা এটা নিয়ে কথা বলবো। আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে যে বিপ্লবের পরে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, রাষ্ট্র বিনির্মাণের প্রশ্ন আসে, গণঅভ্যুত্থানের পরেও আসে, কিন্তু সেই বিপ্লবী সরকার তো গঠিত হয়নি। আমাদের গণঅভ্যুত্থান ম্যান্ডেট দিয়েছে যে আমরা 106 এর আন্ডারে একটা নতুন সরকার গঠন করতে পারি কিনা। আমি যদি এইভাবে দেখি যে আমি যে 106 এর আন্ডারে যে নতুন সরকার গঠন করতে চাইছি, সেটার ম্যান্ডেট আমাকে গণঅভ্যুত্থান দিয়েছে বলে আমি গেছি। হাসিনা থাকলে তো আমরা ওখানে যেতে পারতাম না। তাহলে একটা হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট কনস্টিটিউশন থেকে আসে না, যুদ্ধের ম্যান্ডেট কনস্টিটিউশন থেকে আসে না। তো যেটার ম্যান্ডেটের সোর্স কনস্টিটিউশন না, সেই জিনিসটা কনস্টিটিউশনে রেফার করা যায় না। গণ অভ্যুত্থান যুদ্ধ ইজ বিয়ন্ড কনস্টিটিউশন, এটা কনস্টিটিউশন বানায়, নতুন আইন বানায়। আমি এগ্রি করি, কিন্তু ভীষণ কন্ট্রাডিক্টরি এখন, কারণ আমরা একটা বিপ্লবী সরকার গঠন করি নাই, আমরা একটা গণ অভ্যুত্থানের অধীনে একটা ভোট নিয়ে সরকার গঠন করা হয়নি। এটা কোনো সমস্যা নাই, এটা যে হয় নাই এই জন্য কোনো সমস্যা নাই, কারণ আপনার তো গণ অভ্যুত্থানের ম্যান্ডেট আছে। জনগণ তো এই সরকারটাকে সরকার মনে করে। আপনি কিসের ভিত্তিতে এটা করলেন, এইটার ভিত্তিতে ধরেন এখন ভুল হয়েছে, তাহলে মানে কি যে এই সরকারটা এখন থাকবে না? ব্যাপারটা তা না। জনগণ মনে করে ইউনুস সরকার ভ্যালিড, একটা লেজিটিমেট মানে অথরিটি,
জনগণ যতক্ষণ পর্যন্ত এটা মনে করবে ততক্ষণ পর্যন্ত এটা লেজিটিমেট থাকবে। এটা Okay, সোর্স এখানে আমরা আরেকটা খেলার মধ্যে এখানে ঢুকে যাচ্ছি বলে আমার কাছে মনে হয়। এটা খুবই সেটা হচ্ছে সিম্পল, যে এই সলিউশনটা খুবই সিম্পল। সরকারের আইনি ভিত্তিকে খারিজ করে দিয়ে এই সরকারকে গণঅভ্যুত্থানের সরকার বলার মধ্যে দিয়ে হয়তো কেউ কেউ তাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করার চিন্তা করছে, এর মধ্য দিয়ে কি আগামীতে কোনো সংকট হতে পারে কিনা? দেখেন, বাম ডান সবাই, আপনার কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে আপনার সাকি ভাইরা সবাই তো চাইতেছে গণপরিষদ নির্বাচন হইতে হবে, সেটার মাধ্যমে লেজিটিমেসি আসতে হবে, রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা বলছে। সেটা ভিন্ন আলাপ, কিন্তু আমরা যদি 106 এর স্পেসিফিক কথা বলি, এটাই ম্যান্ডেটের ব্যাপারে একই আলোচনা, একই যেটার ম্যান্ডেটটা শেষে গিয়ে কোথায় গড়াবে, জাতীয় সংসদে গড়াবে না গণপরিষদে গড়াবে, এটা কিন্তু শুধু জামাত চাইতেছে না, এটা ডান বাম অ্যাক্রস দ্য পলিটিক্যাল পার্টি সবাই চাইতেছে যে লেজিটিমেসির একটা জায়গা তৈরি হতে হবে যেটা জাতীয় সংসদ না, এটা ডিফারেন্ট অথরিটি লাগবে। সেটা এতদিন পরে কেন এখন আদৌ সম্ভব কিনা আমি আসবো আপনার কাছে। ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, আপনারা কিভাবে দেখছেন এই যে এখন সরকারের লেজিটিমেসি নিয়ে কোশ্চেন আসছে এবং সরকারের ম্যান্ডেটের প্রশ্ন নিয়ে অনেকে বলে কোন ম্যান্ডেট আছে, কোনটা করা ম্যান্ডেট নেই, সেই প্রশ্নগুলো আছে, কিন্তু সেই আলাপটা আমরা যখন করছিলাম আসলে গণঅভ্যুত্থানের সরকারের ম্যান্ডেট অনেকটাই আছে বলে আমরা যখন বলছিলাম, তখন তো আসলে এই আলাপ যখন আবার নতুন করে বিতর্ক এলো সরকার বৈধ না অবৈধ, তখন পুরো বিষয়টা একটু জটিল করে দিচ্ছে বলে আমার কাছে মনে হয়। আপনি কিভাবে দেখছেন? জটিল না করে দিয়ে এটাকে সহজভাবে দেখেন যে আরো সহজ করে দিচ্ছে। কিভাবে সহজ করছে দেখেন, আপনি সহজ করেন। ধরেন এই সরকারের বৈধতার প্রশ্ন তুলছে এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা এই সরকারকে নিয়োগ দিয়েছে তাদের মধ্যেই কেউ কেউ। এতদিন তো যারা পলাতক, ফ্যাসিবাদ, খুনি, গণহত্যাকারী তারা বলতো অবৈধ। এখন বৈধতার প্রশ্ন তুলছে কারা? এর মধ্য থেকেই। তার মানে হচ্ছে এই সরকার বৈধতা এবং অবৈধতা দুইটার মাঝামাঝি একটা জায়গায় ধরেন আছে। কোনো ক্ষেত্রে বৈধ, কেউ কেউ বলছে, আপনি একদিকে বলছেন যে এটা অবৈধ, আবার রাষ্ট্রপতির কাছে গিয়ে তাকে কাছে ওত পড়লেন, তাকে রাখলেন, সংবিধানকে আপফোল্ডও করতে চাচ্ছেন, আবার সংবিধান মানতেও চাইছেন না, একটা গোজামিলের অবস্থায় চলছে। তাহলে কি দাঁড়ালো? সেটা হচ্ছে এই সরকারটা যা কিছুই করুক না কেন একটা নির্বাচিত সরকারের এদের বৈধতা দিতে হবে। এখন নির্বাচিত সরকারের বৈধতা না দিলে যে কেউ এদের অবৈধতার প্রশ্ন আনতে পারে, এবং সেই বৈধতা দিতে হবে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে, তাদের ইন্ডেমনিটি দিতে হবে। এখন এই সরকারের জন্য তাহলে পথ কি দাঁড়ালো? যদি একটা নির্বাচন হয় এবং নির্বাচনের মাধ্যমে পাওয়ার ট্রানজিশন হয়, তাহলে তারা ওই সরকারের মাধ্যমে জাতীয় সংসদে আইন পাশ করে তারা বৈধতার একটা কাগজ নিয়ে বেরিয়ে যেতে পারবে। যদি এর আগে এমন কোনো সংকট তৈরি হয় যাতে করে নির্বাচন না হয়ে অন্য কারো হাতে ক্ষমতা চলে যায়, তাহলে এই সরকার তাদের দৃষ্টিতে অবৈধ সরকার হিসেবে বিবেচিত হবে এবং প্রত্যেকে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। ফলে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচন চাওয়ার দিকে এক ধাপ এগিয়ে দিবে যারা এদেরকে অবৈধ বলছে এবং এই সরকারকে বিশ্বাস করাচ্ছে তোমরা অবৈধ। ফলে এটাকে জটিলতা না বাড়িয়ে আমি নির্বাচনের দিকে আরেক ধাপ সহজ করা হিসেবে আমি দেখছি এইটা। এখন পিয়ার নিয়ে যে জটিলতাটা হয়েছে, দেখেন পিয়ারটাই দেশের মানুষ বুঝতে সময় লাগবে না। আপনি এখনই প্রেসার দিচ্ছেন, আপনি নির্বাচনী মাঠে যখন আপনি প্রচারণা চালাবেন, এজেন্ডায় রাখেন, ম্যানিফেস্টোতে রাখেন, প্রচার চালান। রাজনৈতিক দলের নেতারা পর্যন্ত বক্তৃতায় বলে আমি ভোট দিব এখানে একে, সে এমপি হবে না, হবে আরেকজন, এটা তো মানা যায় না। কিন্তু আসলে এক এক দেশে কোথাও কোথাও আছে, মিক্সড আছে। শ্রীলঙ্কাকে আপনি ধরেন না, নেপাল এবং শ্রীলঙ্কা দুইটা দেশে পিয়ার পদ্ধতি দুইটার ধরন একটু ভিন্ন। শ্রীলঙ্কা ডিস্ট্রিক্ট বেস পিয়ার, দুইটাই ফেল করেছে। পিয়ার তাদের কোনো রকম বেনিফিট দিতে পারেনি, না দুর্নীতি বন্ধ করায়, না স্বজনপ্রীতি বন্ধ করায়, না সেখানে এই গণতান্ত্রিক পদ্ধতিকে হরণ করা, কোনো দিকে দিতে পারে না। এই দুইটা দেশই গণ অভ্যুত্থানের শিকার হয়েছে, দুইটা দেশে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে এবং খুনোখুনি হয়ে গেল। মন্ত্রীরা প্লেনের রশি ধরে পালিয়ে যেতে বাধ্য হয়, আগুন লাগিয়ে দেয়, পার্লামেন্ট ভবন পুড়িয়ে দেয়, সুপ্রিম কোর্ট পুড়িয়ে দেয়, এই পর্যায়ে চলে গেল। তো পিয়ার, এই যে পিয়ার করে আপনি এত ফেনা তুলছেন, এই পিয়ার আমাদের আদলের রাষ্ট্রে পিয়ার বিশেষ সুবিধা দিতে পেরেছে এরকম একটা উদাহরণ দেবে। একটু শেষ করি সংক্ষেপে। সেই ক্ষেত্রে মনে করেন পিয়ারে ভোট দিবে মানুষ মার্কায়, আরেকটা হচ্ছে গিয়ে একটা দল নির্বাচন কমিশনে তাদের কাদের নমিনেশন দিল তাদের তালিকাটা দিল। এখন ধরেন আমি শরীয়তপুরে 1 আসনের ভোটার, আমি বিএনপিকে ভোট দিতে চাই, আমি কি বিএনপির এই 300 আসনে 300 ক্যান্ডিডেটকে আমি চিনবো, বুঝবো? এখন আমার আসনে বিএনপি যাকে দিয়েছে বা আমি চিনি যাকে, তাকে দেখলাম সে ভালো, আমি তাকে ভোট দিতে চাই, কিন্তু বিএনপির মধ্যে বেশিরভাগ প্রার্থী খারাপ দিয়েছে, আমি একজনকে ভালো দেখে এই দলের পক্ষে দিয়ে আরো অনেক খারাপকে জাস্টিফাই করলাম। এইটা একটা। ফলে যদি আপনি মার্কায় ভোট দিয়ে এরকম করেন, আমি আর প্রার্থীকে চিনি না, তাহলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ভালো। আপনি তাহলে আপনি সংসদীয় পদ্ধতিতে আসলেন না, না, আপনাকে যেটা নিয়ে এত প্রেসিডেন্সিয়াল পদ্ধতির মতো তো হয়ে গেল। আমি তো আমার এমপি নির্বাচন করতে পারছি না, আমি দলের মার্কা ধরে, তাহলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে ফিরে যান, যাবেন সেটাই।
ওকে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামাত ইসলাম একটা নতুন প্রস্তাব দিয়েছে। জুলাই সনদকে আসলে ওথ করে নিতে হবে এবং সে ওথ যদি এভিডেভিট করে এটা সাইন করতে হবে, যদি সে এটা কেউ ভঙ্গ করে তাহলে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তো এটা তো আমরা এর আগে আওয়ামী লীগের সময় দেখেছি, এটা বলা যাবে না ওটা বলা যাবে না বললেই হবে। তো আসলে মানে কোনো কিছু প্রশ্নের মধ্যে আইন করে রাখা যায় কিনা এভাবে, এবং সে তাকে নির্বাচনে অযোগ্য হয়ে যাবে, সে এটা কিভাবে দেখছে? প্রথম কথা হচ্ছে যে সকল দাবিকেই খুব সিরিয়াসলি মানে দাবি আকারে দেখার দরকার নাই। দেখবো না, কিছু আছে পলিটিক্যাল রেটরিক, কিছু আছে আসলে আমরা যারা আপা জানেন যে আমরা যখন নেগোসিয়েশন পড়িয়েছে আমরা জানতাম যে আমাদের ডিমান্ডের বটম লাইন কোনটা। যে আমার ক্লায়েন্ট আমাকে বলেছে যে $50,000 হলো তোমার বটম লাইন, কোথা থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ শুরু করে কোথায় গিয়ে থামবো। এটা একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, সবগুলো রাজনৈতিক দল যে কোনো আন্দোলন সংগ্রাম লড়াই এবং এগুলোর কনসিকোয়েন্সে আওয়ামী লীগ ইন্ডিয়া কিভাবে ইন্টারফেয়ার করতে পারে এই জায়গাটার ব্যাপারে সবাই সচেতন, এবং সবাই দেখলাম এই জায়গাটার ব্যাপারে মানে অ্যাকনলেজ করে নিজেরা যখন বসে যে এটা হচ্ছে আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করা যাবে না। অতএব সেই জায়গাতে আমি কোনো দলের ভিতরেই এতগুলো মিটিংয়ের পরেও বিভিন্ন দলের সাথে মিটিং করছি, কাউকে মনে হয় নাই যে তারা আসলে ফেব্রুয়ারির আগে কোনো ইররেসপন্সিবল আচরণ করবেন, এটা আমার কাছে মনে হয়নি। পলিটিক্যাল ডেমোক্রেটিক ফ্রেমের ভিতরে যতটুকু দাবি দেওয়া তারা করতে পারেন, তারা মনে করে তারা সেটা করবে, এবং এটা করার ভিতরে আমি সমস্যা দেখি না। দ্বিতীয় কথা হচ্ছে আটকে গেছে কোথায়, সিম্পলি আটকে গেছে বিএনপি যদি উচ্চকক্ষে আপনার ভোটের পিয়ারটা মেনে নেয়, আমার মনে হয়েছে অধিকাংশ দল নিম্নকক্ষে পিয়ারের দাবি থেকে উঠে আসবে, এবং এইটা কমিশন থেকে শুরু করে সবাই চায়, সকল রাজনৈতিক দল এই ফর্মেই চায়। কারণ সংরক্ষিত আসনের মডেলে একটা উচ্চকক্ষ হলে আমার তো উচ্চকক্ষ দরকার নাই, আমার এই রাজুকের আরো 100 প্লট ফ্ল্যাট, সরকারের আরো 100 ট্যাক্স ফ্রি গাড়ি, আরো কয়েক হাজার কোটি টাকা লুটপাট বাণিজ্য, এই থোক বরাদ্দ দরকার নাই। তো থোক থেকে বড় জিনিস হচ্ছে এই জিনিসটা করে ফেললে আমরা কোনো লস দেখতেছি না। এইটা যদি বিএনপি রাজি হয়ে যায়, আমার কাছে মনে হচ্ছে অন্যান্য দল যারা এগুলো নিয়ে খুব সিরিয়াসলি দাবি করছে তারা আসলে দাবি থেকে রিসিট করবে। আমার অবজারভেশন। থার্ড হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের প্রসেসের মধ্যেও একটা এগ্রিয়েবল জায়গা আছে বলে আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো অপশন আছে। এবং লাস্ট মিটিংয়ে সালাউদ্দিন ভাইও দেখলাম যে উনি অনেক ওপেন মাইন্ডেড ইনভাইটেশন করেছেন যে আমরা তো এইভাবে চাচ্ছি, এর বাইরের আরো প্রস্তাবগুলো আসুক, আমরা কথা বলি। অতএব কনভারসেশন ডায়ালগের মধ্যে কিন্তু কোনো হল্ট দেখতে পাচ্ছি না, কেউ কথা বলবে না, মুখ ফিরায় যাবে, দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে, মানে এই লেভেলের কনভারসেশন কারোর মধ্যে দেখি না। তাহলে বিক্ষোভ কেন, সেই প্রশ্নটা আসছে। আমরা এই বাস্তবায়ন নিয়ে যে নতুন প্রস্তাব বিষয়ে কথা বলতে চাই। জাকসু নির্বাচন পরবর্তী সময়ে আমরা দেখলাম যে শিক্ষক নেটওয়ার্ক সেখানে বলেছে যে এখানে প্রশাসন একটি দলকে একটি সংগঠনকে জিতিয়ে দেওয়ার জন্য এখানে কাজ করেছে, সেরকম একটি মন্তব্য আমরা দেখেছি। আমি ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, আমি আপনার কাছে শুনতে চাই, সেটা হচ্ছে যে জাকসুর কথা বাদ দিলাম, আমি এখানে যদি ডাকসুর দিকেই ধরি, আমরা শুনছি এটা ওয়েক আপ কল, তো তাহলে বিএনপির যদি সেই ঘুম বা ভ্রম কেটে থাকে, তাহলে সেটার জন্য কেটে উঠে বিএনপি এখন কি কি পদক্ষেপ সামনে নেবে, বিএনপি রিয়েলাইজেশন বিএনপি কি নেবে সেটা বিএনপি সিদ্ধান্ত। আপনি বিএনপির সাথে সংযোগ আছে, আপনি আলোচনা করেন, চাওয়া যেটা সেটা হচ্ছে ছাত্র দল বা বিএনপি বা বিএনপি পন্থী শিক্ষক বা অন্যরা যতই বলুক এখানে নানান কৌশল অপকৌশল কারসাজি কিছু জালিয়াতি অথবা টাকার ছড়াছড়ি বিভিন্ন বিষয় সামনে এসছে, তো এবং কিছু কিছু প্রমাণও হাজির করেছে, তারপরও বলতে হবে এখানে সাধারণ ছাত্ররা ভোট দিয়েছে, ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবং সেই ভোটের ক্ষেত্রে নানান রকমের কৌশল বিভিন্ন পক্ষ অবলম্বন করে, শিবিরের সেই কৌশলের কাছে ছাত্রদল হেরে গেছে। এখন একটা রাজনৈতিক দলকে প্রতিপক্ষের কৌশলকে চিহ্নিত করে সেটাকে ওভারকাম করাটাও একটা দক্ষতা। সেই দক্ষতাটা বিএনপি কিভাবে অর্জন করবে, এবং তাদেরকে বিশ্লেষণ করতে হবে যে আমার ছাত্র নেতাদের তুলনায় ওদেরকে এরা বেশি পছন্দ করলো কেন, তাহলে আমার আচরণগত সমস্যা ছিল, আমার আভ্যন্তরীণ কোন্দল কি কোনো সমস্যা করেছে এখানে, আমার প্রার্থী সিলেকশনে কি সমস্যা ছিল, আমার দলের যে কার্যক্রম এটা দীর্ঘমেয়াদী যেই মানুষের আস্থা অর্জন, যে ওয়েলফেয়ার মানে ছাত্রদের হোক যাদের হোক তাদের সহায়তা করা, তাদের একটা পানির কল দেওয়া, তাদের সুপানির ব্যবস্থা করা, তাদের বিপদে পাশে থাকা, এইসব ক্ষেত্রে কি শিবির আমাদের নেতাদের থেকে বেশি ছিল? আমাদের নেতাদেরকে একটু আত্ম অহমিকা কিংবা ওই নেতা নেতা ভাব নিয়ে চলা, বহর নিয়ে চলা, এটা কি অন্যদের কাছে রং মেসেজ দিয়েছে যে এই চলার স্টাইলের মধ্যে অতীতের সেই ছাত্রলীগের ছায়া দেখতে পায়? এগুলা চুলচেরা বিশ্লেষণ করতে হবে, এবং এই ডাকসু এবং জাকসু আমার মনে হয় করছে বলেই তো এই আলোচনাগুলো করছি, যে আমার মনে হয় যে বিএনপির জন্য এই দুটি নির্বাচন বড় একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে নিজেদের পলিসি মেক করার জন্য, যে এই নির্বাচনটাকেই যদিও এটার সঙ্গে জাতীয় নির্বাচন মেলানো যায় না, এখানে ছাত্ররা একটা ক্যাম্পাসের মধ্যে তাদের বন্ধুত্ব অবস্থান দেখে। আর শেষ এক মিনিটে একটা ইস্যু শেষ করি, এই যে এত আলোচনা করছে এত কিছু, এই সংস্কার এটা জনগণ কি চায়,
বিভিন্নভাবে রিফ্লেকশন বুঝি তো আপনি নিশ্চয়ই চোখে পড়েছে। 3 দিন আগে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট একটা জরিপের ফল প্রকাশ করেছে। সেখানে বলছে 10 মাস আগে যেখানে সংস্কার কাজকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দিয়েছিল 19%, এখন এসে সেখানে 59%, এখন এসে দিচ্ছে সেটা 19%।